দেখো মেইনলি আমরা যখন ফার্স্ট টাইমে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছিলাম, মানে তোমরা যারা দিছো এবার 25 ব্যাচে, তারা মোটামুটি বেশ কয়েকটা ভুল করছো। ওই ভুল থেকে আগে কয়েকটা শিক্ষা নেই, তারপরে শিক্ষা থেকে আমরা পরবর্তী সেশনে চলে যাই। মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য স্পেশালি ক্লাসটা, ফার্স্ট টাইমার যারা আছো তারাও ক্লাসটা করতে পারো। আর মেডিকেল ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যে কোনো মেডিকেল অ্যাসপিরেন্ট যদি হয়ে থাকো তাহলে তুমি ক্লাসটা করতে পারো। আর কথাগুলো আগে শুনে রাখো, মানে ফার্স্টের যে 2-3 মিনিট কথা বলবো ওগুলো আগে শোনো, তারপর আমরা মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে ভাই। আর এখানে আমি কমেন্ট বক্স অন করে রাখছি, তোমরা যে কোনো ধরনের সমস্যা হইলে কমেন্টে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। মানে কমেন্ট বক্সে, ফেসবুকের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যারা পরবর্তীতে ইউটিউব থেকে রেকর্ডেড ভার্সনটা দেখবা, ইউটিউবের মধ্যে রেকর্ডেড ভার্সন দিয়ে দিব, তারা তো রেকর্ডেড নিচে কমেন্ট করতে পারো। আর যদি তোমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ভাই লাইক দিয়ে রাখবা। ওকে, ঠিক আছে। তাহলে মেন কথায় আসি। দেখো মেডিকেল সেকেন্ড টাইমার, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তুমি ধরে নাও ফার্স্ট টাইমারও যদি হয়ে থাকো, তাহলে তারপরেও তুমি নিজের সাথে কোরিলেট করো কথাগুলো। মেডিকেল সেকেন্ড টাইমার তাদের মধ্যে বেশ কয়েকটা ব্যারিয়ার থাকে। ব্যারিয়ারের মধ্যে মেইন ব্যারিয়ার হচ্ছে তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এখন ফার্স্ট টাইমে তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে, কিন্তু সেকেন্ড টাইমে তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে চাচ্ছে না। এখন তোমার কি করা যেতে পারে, এটার সলিউশন আমি শুরুতেই দিই যে সলিউশন হচ্ছে এটাই যে ভাইয়া তুমি দেখো, আমি এইগুলা ফ্রি ক্লাস নিচ্ছি সবগুলো। তোমার ইউটিউবের মধ্যে, আমার ইউটিউবের মধ্যে সবগুলো দেখো ফ্রি ক্লাস আছে ম্যাক্সিমাম। তো ফ্রি ক্লাসগুলো দেখবা। একটা সত্যি কথা বলতে কি, ফ্রি ক্লাসগুলো অনেক ভালো হয়। তুমি পেইড ক্লাসের থেকে ফ্রি ক্লাসে দেখবা যে অনেক ভালো। অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক, আমি নাম নিতেছি না ওগুলা, বাট ওগুলা দেখবা ফ্রি ক্লাসই ভালো। উন্মেষ তো একটা বড় লেভেলের প্ল্যাটফর্ম, ওইখানে উন্মেষের ক্লাসগুলো দেখবা, অনেক ক্লাস, হিবিজিবি অনেক ক্লাস ফ্রিতে দেওয়া আছে। কিন্তু সত্যি কথা বলতে তুমি তো সেকেন্ড টাইমার, তোমার কি সব ক্লাস লাগবে এখন? সব ক্লাসে লাগবে না। তুমি যে ক্লাস লাগবে ওই ক্লাসটা ইউটিউবে সার্চ দিবা, দেখো একদম ইজি হিসাব। ওই ফ্রি ক্লাসটা মানে ইউটিউবে তুমি সার্চ দিবা যে আমার এই চ্যাপ্টারের উপরে ক্লাস লাগবে। ধরে নাও তোমার মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টার তুমি কিছু বুঝোই না, বা তুমি বুঝলেও মোটামুটি তুমি অন্যান্য রাইটারের জিনিসগুলো পারো না, যেমন আজকে আমি মাঝে যাবেন আমি বইতে দেখাবো, তুমি অনেক কিছু পারো না। সো ফর দ্যাট রিজন তুমি ইউটিউবের মধ্যে যাবা এবং ওই চ্যাপ্টার রিলেটেড সার্চ দিবা। ওই চ্যাপ্টারটা সার্চ দিলে তোমার ওই চ্যাপ্টারটা আইসা পড়বে। ফ্রি ক্লাস পাইলা। তারপরে তুমি না যে কোনো ধরনের একটা এক্সাম বেচে ভর্তি হতে পারো। তো আমরা আমরা কিছুদিন পর একটা এক্সাম বেচি লঞ্চ করবো মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য। আমরা তো প্রতি বছরই লঞ্চ করি, বিগত 3 বছর যাবত এক্সাম বেচ চালাচ্ছি। তো ওই এক্সাম বেচে তুমি জয়েন করতে পারো। এক্সাম বেচের দাম খুব একটা বেশি না, প্রায় 700-800-1000 টাকার মধ্যে এক্সাম বেচ তুমি পেয়ে যাবা। দুইটা প্ল্যাটফর্মে দুইটা এক্সাম বেচে তুমি ভর্তি হতে পারো। যে কোনো এক্সাম বেচে ভালো একটা রেজাল্ট পাবা। এক্সাম বেচের একটা রুটিন থাকে, ওই রুটিন মাফিক ভাবে তুমি যদি এক্সাম দাও তাহলে দেখবা যে একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। তার পরবর্তী সমস্যা এবং পরবর্তী কথায় চলে আসি। দেখো এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর পরে ফর মেডিকেল সেকেন্ড টাইমার আমাদের আর কি কি প্রবলেম হইতে পারে আমাদের যতগুলো মিস্টেক্স, দেখো বাকি সবকিছু লাল কালি দিয়ে লিখছি, এই মিস্টেক্স আর কনসিস্টেন্সি দুইটা সবুজ কালি দিয়ে লেখা। কারণ তোমার মিস্টেক্সই হচ্ছে তোমার এখন মেইন হাতিয়ার। মিস্টেক্সই তোমার মেইন হাতিয়ার কিভাবে, তুমি তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে আসছো, তুমি তো জানোই যে কি কি তোমার ভুল আছে। অনেকে এখানে আসো যারা নিজেরাই জানো যে আমার এই ভুলগুলো ছিল। যে ভুলগুলোর মধ্যে মেইন ভুল তোমাকে আমি বলি, তুমি একটা টপিক পড়ছো বাট পরীক্ষা দাও নাই, পরীক্ষা কম দিছো, এটা একটা তোমার ভুল হইতে পারে। তুমি আর কি হইতে পারে, তুমি নিজে নিজের কাছে প্রশ্ন করলে তুমি বাবা, তুমি কি হইতে পারে, তুমি তোমাকে সাপোজ একজন ভাইয়া পড়াইছে, ওই পড়ানো অবস্থাতে উনি যেটা পড়াইছে ওই দিনই তুমি ওটা শেষ করো নাই, গড়িমসি করে অনেকদিন পরে পরে আস্তে আস্তে পড়ছো। গড়িমসি একটা কিন্তু টার্ম, মানে মুদ্রা কথা এখানে আসবে হইতেছে ওই ভালো একটা কথা বলা যায় যে এখানে তোমার গড়িমসি লিখে দিই। গড়িমসি, গড়িমসি বলতে বোঝায় তোমার অলসতা। অলসতার কারণে তোমার চান্স হইতে নাও হইতে পারে, এটা একটা টার্ম। আর কি কি হইতে পারে, পরীক্ষা কম দিছো, অলসতা, তারপর তুমি মেইন বইয়ের এমসিকিউ বেশি ফোকাস দাও নাই, এটা একটা টার্ম হইতে পারে, এটা একটা কারণ হতে পারে। তাহলে মিস্টেক্স গুলো অনেক কিছু আমাদের আছে, আমরা আরো যদি নিজেকে নিজেকে প্রশ্ন করি তাহলে মিস্টেক্স দেখবো অনেক পাবো। খুশবু বলছে যে ভাইয়া আপনি কি প্রাইভেট ব্যাচে রাসায়নিক পরিবর্তন পুরোটা কমপ্লিট করে রেখেছেন? হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন ভাই পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের রেকর্ডেড ভার্সন ক্লাসটাও আছে। আমরা পরে যখন আমরা মেডিকেল সেকেন্ড টাইমারদের ক্লাস নিব তখন আমরা রাসায়নিক পরিবর্তন আবার পড়াবো। আচ্ছা, তারপরে কেমিস্ট্রি পার্টের মধ্যে, আচ্ছা এটা না, সরি কেমিস্ট্রি না, কনসিস্টেন্সি। মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য এই সবুজ কালি দিয়ে একটা ওয়ার্ডই আমাদের সবুজ কালি দিয়ে মেইন লাগবে, কনসিস্টেন্সি। কারণ হচ্ছে তুমি তোমার মেইন হাতিয়ার মিস্টেক্স গেল, মিস্টেক্স এর পরে তোমার মেইন হাতিয়ার মিস্টেক্স নিয়ে তো আমার বসে থাকা যাবে না, আমার মিস্টেক্স নিয়ে কাজ করতে হবে। এই কাজটা কি? আমার কনসিস্টেন্সি আমার কাজ।
দেখো তুমি যদি ভাবো যে আজকে আমার ডেন্টালের পরীক্ষা শেষ হয়েছে, আমি আজকে বসে আজকে বসে আমি 12 ঘন্টা পড়বো। এখন বাজে ধরে নাও 4টা, 4টা থেকে শুরু করে তুমি রাত 12টা পর্যন্ত পড়বা। কয় ঘন্টা হইলো? 8 ঘন্টা। ধরে নিই 8 ঘন্টা তুমি টানা পড়বা। 8 ঘন্টা তুমি টানা জীবনের লাস্ট 6 মাস ধরে কোনোদিন পড়ছো? আচ্ছা ধরে নাও পড়ছোই, কিন্তু আজকে তুমি পড়তে পারবো ওই টানা 8 ঘন্টা? কোনোদিন পড়তে পারবা না। তুমি একটা লজিক্যাল চিন্তা করো যে তুমি কোনোদিনও এই টানা 8 ঘন্টা, টানা 12 ঘন্টা, টানা 16 ঘন্টা এগুলো কিছুই পড়তে পারবা না। আমি নিজেও পারি না, আমি নিজেও এখনো পারি না। আমি এখনো, আমার দরকার নাই টানা 8 ঘন্টা, টানা 5 ঘন্টা পড়ার আমার দরকারই নেই। তুমি কনসিস্টেন্টলি তুমি যে 2 ঘন্টাও পড়ো, তারপরে তোমার একটা কাজের কাজ হবে। তুমি দেখো না 2 ঘন্টা পড়তে বসতে পারো কিনা, তাই না? 2 ঘন্টা পড়তে বসতে পারো কিনা ওইটা তুমি দেখো। কনসিস্টেন্সি হচ্ছে এমন একটা টার্ম, যে টার্ম হচ্ছে তুমি ডেইলি 2 ঘন্টা, 3 ঘন্টা, গ্রাজুয়ালি 4 ঘন্টা আস্তে 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 ভালো মতো পড়তেছো। কনসিস্টেন্সি হচ্ছে ওইটাই যে তুমি ডেইলি ডেইলি তুমি আজকে পড়লা 5 ঘন্টা, কালকে আবার দেখলে তোমার খবর নাই, তুমি হারাই গেছো কোথায় জানো, তোমার কোনো ক্লাসও নাই, তোমার কোনো পরীক্ষাও দাও না, তুমি কিচ্ছু করো না, তোমার কনসিস্টেন্সি জিরো। ওই কনসিস্টেন্সি জিরো দিয়ে না তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে আইসো না। কারণ সেকেন্ড টাইমের প্রিপারেশন হচ্ছে তোমার ওই কনসিস্টেন্সি প্লাস ধৈর্য নামের একটা টার্ম আছে, ওই ধৈর্য নামের টার্মে তোমার আসতে হবে। ওকে, ধৈর্য প্লাস তুমি যদি ডেইলি ডেইলি একটা করে ক্লাস আর নিজে 3 ঘন্টা যদি পড়ো, প্লাস একটা করে এক্সাম যদি দাও, অনেক সময় আছে, অনেক ভালো একটা প্রিপারেশন হবে। বাকি সময় কি করবো? বাকি সময় তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তুমি একটা করে ক্লাস দেখলা, তুমি একটা করে পরীক্ষা দিলা, যে কোনো একটা পরীক্ষা যে ক্লাস ভিত্তিক ভাবে, ওই ক্লাস ভিত্তিক ভাবে যে পড়াটা হলো, ওই পড়াটা 3 ঘন্টা রিভিশন দিলা, মোটামুটি 5 ঘন্টার মধ্যে তোমার কভার আপ হয়ে গেল। তুমি কি 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বের করতে পারবা না? অবশ্যই 5 ঘন্টা বের করতে পারবা। বের করতে আস্তে ধীরে সুস্থে প্রিপারেশন নিতে থাকবা, হয়ে যাবে আশা করি। তারপর তোমার পড়াশোনার লেভেলটা আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। যখনই পরীক্ষা আসবে, ধরো না পরীক্ষার 1 মাস আছে, 1 মাস আগে আমি এরকম ক্যালকুলেট করে পড়বো যে 3 ঘন্টা আমি পড়বো দিনের মধ্যে। 1 মাস, পরীক্ষার 1 মাস আগে আমার নিজের মধ্যে থেকে ইনস্টিংক্টটা আসতে হবে, যে আমার নিজের মধ্যে থেকে আমার আসতে হবে যে আমার ওই পরীক্ষার 1 ঘন্টা, মানে পরীক্ষার এটা আমি যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছি আমি, বা ফার্স্ট টাইমই দিচ্ছি আমি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি, জীবনে একবারই দিব। আর সো আমার পরীক্ষার আছে 1 মাস, আমি কি এরকম ক্যালকুলেট করে পড়তে পারবো? তখন ক্যালকুলেট করে তখন পড়বো না, আমরা তখন খুব ভালো মতো নিজের সর্বোচ্চটা দিয়ে তারপরে পড়বো। এখন বলতেছি দেখো, এখন পরীক্ষার কিন্তু অনেক দিন বাকি আছে, 6 মাস বাকি বা 8 মাস বাকি, অনেক টাইম বাকি। এই টাইমের মধ্যে তুমি যেন প্রত্যেকটা, এই যে টেস্ট ম্যাচ যেরকম আছে না, 5 দিনের খেলা হয়, প্রত্যেকটা বল বাই বল বা প্রত্যেকটা ডে বাই ডে তোমাকে সামনে আগাইতে হবে। কনসিস্টেন্টলি যদি তুমি আগাও, তাহলে ভাই তুমি সত্যি কথা তুমি অবশ্যই পারবা। এটা আমি আজের কথা বলতেছি না, এটা প্রুভেন প্রুভেন কথাবার্তা। কারণ গত বছর সেকেন্ড টাইমের অনেক স্টুডেন্ট পড়াইছে, আমি নিজে জানি, নিজের সামনে থেকে দেখে বলতেছি। সো তুমি কনসিস্টেন্ট হয়ে পড়ো, তাহলে অবশ্যই একটা ভালো আসবে। আচ্ছা, লাইফ লেসন। লাইফ লেসন বলতে বোঝাচ্ছি যে তুমি যদি মেডিকেল সেকেন্ড টাইমার হয়ে থাকো, ফার্স্ট টাইমে যদি চান্স না পায় থাকো, তাহলে তোমাকে অনেকে অনেক কথা শোনাবে। তোমাকে যদি কেউ কথা না শোনায়, তাহলে তুমি অনেক লাকি মানুষ। তোমাকে যে এই কথা শোনানো যে টপিকটা, এই টপিকটা আসলে সবারই হয়। ধরে নাও আমি তোমাদের পড়াচ্ছি, আমার নিজেরই কথা শোনা লাগে, তো তুমি কি ভাই? তো তোমার এই কথা শোনানো টপিকটা সারা জীবনই তোমার লাগা থাকবে। তাহলে কি করা যায়? ইগনোর ইগনোর করবো, নো প্রবলেম। আমি কে কে তোমার এই কথা শুনে, তুমি কারোর কথা কান দেওয়ার দরকার নাই। তুমি নিজে জানো তোমার কি করা উচিত। তুমি যদি উপরে সবগুলো কথা শুনে আসছো এবং তুমি জানো ভাই যে তোমার করা উচিত এইটা, তাহলে তুমি কথা শোনানোতে তোমার তো ফোকাসই আসার কথা না। একটা মানুষ, একটা আজাইরা মানুষ, যে মানুষটা তোমার ওই সাকসেসের জন্য বা তোমার এই আনসাকসেসফুলনেস এর জন্য তোমাকে কথা শোনাচ্ছে, তার মানে কি দাঁড়ায়? সে তোমার ভালো চায় না। সে যদি তোমার ভালো চায়, তাহলে তোমাকে বলবে যে তুমি আরো একটু চেষ্টা করো, আর একটু পড়ো, তাই না? তো লাইফে তো তোমার এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবকিছু না। সো কথা শোনানো পাবলিক এবং লাইফ লেসন থেকে যা যা পাইছো, ওগুলো তোমার মাথার মধ্যে বেশি দিন রাখা যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, হ্যাঁ ভাই, যে যেটা মন চায় ওটা বলুক, আমি আমার মতো পড়তে থাকি। ফেসবুকে যে যেটা বলুক, ফেসবুকের একটা ক্লাসে ভাইয়া যে যেটা বলুক, আমি সাপোজ তোমাকে একটা পড়াচ্ছি, পড়ানোর সময় তোমাকে আমি বললাম যে তুমি কেন পারো না, তুমি কেন পড়ে আসো নাই, হ্যান ত্যান অনেক কথা বলছি, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। কিন্তু তুমি এটা জানোই তুমি ভাইয়া ভালোর জন্যই কথা বলতেছে বা ভাইয়া ভালোর জন্য বকা দিচ্ছে। তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় যে এটাই, যে তুমি বুঝছো বিষয়টা এবং বুঝে ওইটা নিয়ে কাজ করতেছো। তুমি যদি এখন বসে থাকো যে ভাই এত কথা শোনাই দিল, এখন তো হইলো না কিছু, এইটা নিয়ে তুমি 1 মাস ধরে পড়ে আসো, এটা এটা কি কোনো ম্যাচুরিটির লক্ষণ? কোন ম্যাচুরিটির লক্ষণ না। ম্যাচুরিটির মতো চিন্তা করতে হবে এবং লাইফ লেসন গুলো নিতে হবে। দেখো তোমার বয়স কিন্তু এখন 20-এর কাছাকাছি হয়ে গেছে, তুমি কিন্তু প্রায় ম্যাচুরিটির দিকে এসে পড়ছো। তোমার এই জিনিসগুলো বুঝতে হবে ভালো মতো। তারপরে হচ্ছে মেইন আমাদের টার্ম, আচ্ছা এখানে 2টা লাস্টের টার্ম আছে, যেটা যেটা হচ্ছে লেটস স্টার্ট এগেইন এন্ড হাউ টু বি কামব্যাক বা হাউ টু কামব্যাক। হাউ টু কামব্যাক এর মধ্যে যেটা বললাম, এই টোটালটাই আসবে একটা ওয়ার্ডের মধ্যে, কনসিস্টেন্সির মধ্যে। সো কনসিস্টেন্ট যদি থাকো, তাহলে ভাই তুমি কামব্যাক করতে পারবা এবং তুমি স্টার্ট
এগেইনলি স্টার্ট করতে পারবা। তো তুমি যে কোনো ধরনের প্রবলেম হইলে অবশ্যই তুমি মানে তোমার নিজেই নিজেকে সাপোর্ট দিতে হবে এখন। আর ক্লাসগুলো তো আছে, আমি তো কত কথা বলতেছি, আমি সাহায্য করতেছি, কত কত ক্লাস, কত ভাইয়া কত সাহায্য করে। সো তোমাকে বুঝতে হবে বিষয়গুলো যে কখন কি করা লাগবে। তাহলে চলো আমরা মেইন পড়ায় চলে আসি। আজকে বিস্তারিত কথা বলবো না, যেহেতু সেকেন্ড টাইমারদের ক্লাস, যার কারণে মানব জীবনের ধারাবাহিকতা পার্টের মধ্যে সরাসরি টু দা পয়েন্টে কথা বলবো। একটা টু দা পয়েন্টে ওই কথাগুলো তুমি মনোযোগ দিয়ে আশা করে শুনবা। এখানে শুরুর দিকে কিছু টপিক টপিক এগুলো কিছু নাই। এখানে একটা ওয়ার্ড আছে, আচ্ছা এটা হচ্ছে পুংজননাঙ্গ। পুংজননাঙ্গ পার্টের মধ্যে ভাইয়া এখানে একটা ওয়ার্ড খেয়াল করো, এখানে আছে না? এখানে নেই। আচ্ছা আমরা যেহেতু আজমল স্যারের বই পড়ছি, আজমল স্যারের বইতে কিন্তু ছেলেদের অর্গানগুলো কি মেয়েদের অর্গানগুলো কি এটা আমাদের ভালো মতো আগে জানতে হবে। তারপরে এখান থেকে অনেক কথাবার্তা আছে, এই এত কথাবার্তা লাগবে না। এই যে এখানে এই ওয়ার্ডটা একটু শিখবো। এখানে দেখো বেশ কয়েকটা, তোমার বইটা একটু খুলো, যে সেমিনিফেরাস নালিকা মিলে তৈরি করে এখানে রেটিটেস্টিস, এবং রেটিটেস্টিস থেকে তৈরি হয় ভাস ইফারেন্সিয়া। এই ওয়ার্ডটা যেন মাথায় থাকে আমাদের, রেটিটেস্টিস থেকে তৈরি হয় ভাস ইফারেন্সিয়া। ওকে ঠিক আছে, এতটুকু মাথায় থাকলে অনেক ভালো। তারপর এখান থেকে তোমার মেইন যে মাজেদা বেগমের বইতে এই ছকটা হইতেছে আমাদের মেইন পড়ার শুরু। বাকি আজমল স্যারের বই আমি ধরে নিচ্ছি তুমি পড়ছো, আমরা মেইন মাজেদা বেগমের এই অংশটুকু পড়বো, যে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র এবং তাদের কাজ। পুরুষ প্রজননতন্ত্রের মধ্যে মুখ্য জননাঙ্গ কোনটা, এটা প্রথম মেইন এমসিকিউ আমাদের। মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, এবং শুক্রাশয়ের কাজ কি? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা, মেইন কাজ শুক্রাশয়ের। তারপরে গৌণ বা আনুষঙ্গিক জননাঙ্গগুলো কি কি, এবং বহি জননাঙ্গগুলো কি কি। তুমি একটা কাজ করতে পারো, বহি জননাঙ্গগুলা দেখবা জাস্ট শুক্রাশয়, থলি বা স্ক্রোটাম, এবং শিশ্ন বা পুংজন মানে পুরুষাঙ্গ, এই দুইটা হচ্ছে বহিঃজননাঙ্গের পার্টে পড়ে, এবং মুখ্য জননাঙ্গের পার্টে পড়ে হচ্ছে শুক্রাশয়। এই দুইটার কাজ, এগুলা কিছু লাগবে না। উপরেরটা তুমি শুধুমাত্র পড়বা, ভিতরের গুলা তাহলে বাকি যা যা থাকে সবই হইতেছে তাহলে গৌণ জননাঙ্গ। ওকে, তাহলে একদম ইজি। এখন দেখো গৌণ জননাঙ্গের মধ্যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কাজ দিচ্ছে, যেটা আজমল স্যারের বইতেও আছে। প্রথমে এপিডিডাইমিস। এপিডিডাইমিস হচ্ছে শুক্রাণু সঞ্চয় করে রাখে এবং শুক্রাণুর মধ্যে পুষ্টি যোগায়, এটা আমরা সবাই জানি, এটা বারবার পরীক্ষায় আসছে পরীক্ষায়। তারপরে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সের কাজ হচ্ছে শুক্রাণু পরিবহনে কাজ করে, এটা মনে রাখার একটা টেকনিক বলছিলাম, আজমল স্যারের বইতে আছে। যে ভাস মানে মনে করবে যে বাস, বাস কি করে, বাস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাদের স্থানান্তর করায়। তাহলে স্থানান্তর যেহেতু করায় তাহলে পরিবহন করে, বাস যেহেতু পরিবহন করায়, শুক্রাণু পরিবহন করে, তাহলে বাসের মতোই ভাস, বাসের মতোই ভাস। ভাস ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্সের কাজ শুক্রাণু পরিবহন করা এবং অল্প সময়ের জন্য শুক্রাণু জমা রাখে। যেমন বাস আমাদের কি করে, অল্প সময় জমা রাখে। এবং ধরুন তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবে, ঢাকায় থাকো অনেকক্ষণ, কক্সবাজার থাকো অনেকক্ষণ, মাঝখানে বাসে থাকা আবার কম সময়, ওরকম। তারপর সেমিনাল ভেসিকল, এই পার্টের মধ্যে ভাই মাথায় রাখবা, সেমিনাল ভেসিকল পিচ্ছিল রসকরণ করে, শুধু এই ওয়ার্ডটুকু খেয়াল করবো। এবং শুক্রাণু পুষ্টি যোগায়, পিচ্ছিল রসকরণ করে থেকে রস থেকে আবার পুষ্টি আসে, কমন সেন্স। ক্ষেপণ নালী, শুক্রনালী, পোস্টেট গ্রন্থি, এগুলা কিছু লাগবে না। তোমার মাথায় রাখতে লাগবে যে পোস্টেট গ্রন্থি এটা যে ছেলেদের একটা অংশ, তুমি এটাই ভুলে যাবে যে এই পোস্টেট গ্রন্থি থেকে ছেলেদের, আর মেয়েদের থাকে হইতেছে আরো বাকি যে বার্থলিন গ্রন্থি, ওইটা থাকে মেয়েদের, ছেলেদের থাকে পোস্টেট গ্রন্থি। ভাই এটা যেন আমি পারি। তাহলে এই কয়টা পয়েন্ট পড়া হয়ে গেলে তারপরে তুমি মাজেদা বেগমের বইয়ের পরে নিচে কিছু হরমোনের নাম দেওয়া আছে, হরমোনের মধ্যে 8 নম্বর পার্টে চলে আসে। এটা সবগুলো আজমল স্যারের বইতে আছে, তারপর আমি আবার বলি। 8 নম্বর হরমোন হচ্ছে ইনহিবিন হরমোন। ইনহিবিন হরমোনের কাজ কি? ইনহিবিন হরমোন শুক্রাশয়ের সার্টরি কোষ থেকে ক্ষরিত হয়, এবং এই হরমোন গোনাডোট্রপিক রিলিজিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের মাত্রা হ্রাস করে এবং শুক্রাণু তৈরিতে সাহায্য করে। এই লাস্টের এই 8 নম্বরটা সব থেকে ইম্পর্টেন্ট। 8 নম্বরটা যদি আজমল স্যারের বইতে না থাকে তুমি এটা লিখে রাখতে পারো, ইনহিবিন হরমোনের কাজ কি, এতটুকু। তারপর ইনহিবিন হরমোন শেষ হয়ে গেলে সংক্ষেপে পুংচরণাঙ্গের নিয়ন্ত্রণ, এগুলো কিছু লাগবে না, আমরা মেইন পার্টে আসি। একটু আগে তোমাকে বললাম না যে ভাস ইফারেন্সিয়া এবং ভাস ডিফারেন্সিয়া। ভাস ডিফারেন্সিয়া সম্পর্কিত আমি বলছিলাম যে, সরি, ভাস ইফারেন্সিয়া সম্পর্কিত বলছিলাম যে এটা রেটিটেস্টিস থেকে তৈরি হয়। একটু আগে একটা ছবি দেখালাম, ওই ছবিতে রেটিটেস্টিস থেকে আলটিমেটলি তৈরি হয় ভাস ইফারেন্সিয়া, ই দিয়ে যেটা নাম ইফারেন্সিয়া। আর ভাস ডিফারেন্সিয়া ওইটা কডা এপিডিডাইমিস থেকে তৈরি হয়। দেখো কিভাবে মনে রাখবা এটা, ডি আছে না এখানে, কডার, দেখো কডাতেও ডি আছে, কডা এপিডিডাইমিস। বাট এখানে দেখো তো রেটিটেস্টিস, এখানে কোথাও ডি আছে রেটিটেস্টিস নামের মধ্যে, রেটিটেস্টিস নামের মধ্যে ডি নাই। এখানে দেখো দুইটার মধ্যে কডা এপিডিডাইমিস, বাস ডিফারেন্সিয়া কডা এপিডিডাইমিস থেকে তৈরি হয়। তার মানে ডি 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 তিনটা যেন মিলে, মানে মিলছে আর কি, পারা যাবে। তারপর এখানে
আচ্ছা, এখানে এগুলো তুমি পারলে বাকি নিচের গুলো মানে পড়তে পারো আর কি, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, ভাসিফারেন্সের সব সূক্ষ্ম হয় এবং এগুলো হয় পুরু। তারপর আহ, সংখ্যায় সংখ্যায় দুটি থাকে ভাস ডিফারেন্সে, এবং ভাস ডিফারেন্সের সংখ্যায় দেখো 20টা থাকে, এখানে 2 এখানে 20। আচ্ছা, তারপর এগুলা সিলিয়েটেড কোষে পরিবৃত হয় এবং এগুলা স্টেরিওসিলিয়েট, এরকম স্টেরিওসিলিয়েটে আবৃত হয়। তারপর এখানে রেটিটেসিস থেকে অপরিপক্ক শুক্রাণু এপিডিডাইমিসে আসে, এদের মাধ্যমে অপরিপক্ক শুক্রাণু এপিডিডাইমিস থেকে নিক্ষেপ নালীতে আসে। তো সো এখানে সবই শুরু হয় এপিডিডাইমিস থেকে, এপিডিডাইমিস থেকে নিক্ষেপ নালীতে। সো এইখানেও এপিডিডাইমিস, এখানেও এপিডিডাইমিস, এইটা একটু খেয়াল করলে তাহলে তোমার পারা যাবে এই পয়েন্টটুকু, এখানে আর কিছু নেই। তাহলে তোমাকে যদি বলে রেটিটেস্টিস এবং এপিডিডাইমিসের মধ্যে কোনটা অবস্থিত, ভাস ইনফারেন্সিয়া নাকি ভাস ডিফারেন্সিয়া, যেহেতু রেটিটেস্টিস ওয়ার্ডটা আমি বলেই দিচ্ছি, তাহলে রেটিটেস্টিস যেহেতু ভাস ডিফারেন্সিয়ার আন্ডারে পড়ে, তাহলে ভাস ডিফারেন্সিয়া। এবং দেখো এখানে রেটিটেস্টিসের কোনো কথাই নেই, তাহলে এটা পারা যাবে। তারপর কয়টা রোগের নাম দেওয়া আছে, এই কয়টা রোগের নাম আমরা হালকা পাতলা করে দেখবো, যে এগুলা যে ছেলেদের রোগ এটা যেন আমি বুঝি। তারপর একটা শর্টকাট বলি, শর্টকাট হচ্ছে এই মানে এই রোগ কয়টা রোগের নামের সাথে সাথে কয়টা মেয়েদের রোগের নাম দেওয়া আছে। আমরা যদি ওই মেয়েদের রোগের নামগুলো ভালো মতো পড়ি, তাহলে দেখা যাবে যে ছেলেদের রোগ হচ্ছে বাকি যেগুলো আছে ওগুলো সবই ছেলেদের রোগ। তারপরে ছেলেদের রোগ কয়েকটা বলি, মেয়েদের রোগগুলো খুব ভালো মতো পড়বো, বাট ছেলেদের রোগ খুব একটা আহামরি ভালো মতো পড়ার দরকার নেই। প্রথমে হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। এখানে দেখুন হাইপারট্রফি মানে হইতেছে বড় হয়ে যাওয়া। সো প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয়, অস্বাভাবিক আকার ধারণ করে, সেটাই হইতেছে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। এবং এই বিনাইন মানে হইতেছে একটা ক্যান্সার জাতীয় কিছু একটা, অনেক সময় ক্যান্সারও হতে পারে এই জায়গাতে। আচ্ছা, তারপরে ক্রিপ্টো কিডিজম, না ক্রিপ্টোকিডিজম, ক্রিপ্টোকিডিজম মানে বোঝায় যে শুক্রাণু দুইটি গহ্বর স্ক্রোটামে নেমে না আসাকে বলে ক্রিপ্টোকিডিজম। এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। ভ্রূণ অবস্থায় শুক্রাশয় থেকে টেস্টিস ক্ষরণ কম হলে এই অবস্থার সৃষ্টি হয়, একবার জাস্ট রিডিং দিয়ে রাখতে পারো। হাইড্রোসিল, এটা ছেলেদের একটা রোগ, এবং হাইড্রোসিল কেন হয়, টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে অতিরিক্ত তরল সঞ্চিত হয়। তোমরা এগুলো জানবা না, এগুলো দরকার নেই আমাদের। তারপর হয় ইনগুইনাল হানি, এটা কাদের হয়, ছেলেদের হয়। প্রোস্টেট ক্যান্সার, এটা কাদের হয়, ছেলেদের হয়, যেহেতু প্রোস্টেট থাকে ছেলেদের, ছেলেদের হবে। তারপর ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স মানে হইতেছে এটা দরকার নেই, ইম্পর্টেন্স ছেলেদের হয়, তাদের পড়লেই হবে। তারপর বান্ধত্ব এবং স্টেরাইলিটি, এটাও ছেলেদের হয়। ভেরিকোসেল, এটাও ছেলেদের হয়। এডিএম, অ্যান্ড্রোজেন ডিফিসিয়েন্সি ইন এজিং মেলস, এই ওয়ার্ডটা শুধু পড়ে রাখবা যে এটা কাদের হয়, ছেলেদের হয়। তারপর অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এটাও ছেলেদের হয়, যেহেতু অ্যান্ড্রোজেন হরমোনটাই থাকে ছেলেদের মধ্যে, যার কারণে দেখো অ্যান্ড্রোজেন দিয়ে দুইটা রোগের নাম আছে, দুইটা রোগের নাম দুইটাই ছেলেদের হয়। তারপর ইন্টারসেক্সুয়ালিটি, যে সমস্ত ব্যক্তি জিনগত রোগের কারণে সম্পূর্ণ পুরুষ বা সম্পূর্ণ মহিলা নন, এইটা হইতেছে ইন্টারসেক্স, বলা হয় ইন্টারসেক্সুয়ালিটি। এই কয়েকটা পয়েন্ট শুধুমাত্র দেখে রাখলেই হয়, কারণ আমাদের তো এত কিছু মনে থাকবে না, এতগুলা রোগ, এতগুলা নাম, এত কিছু মনে থাকবে না, যার কারণে তুমি জাস্ট দেখে রাখবো। স্ত্রী প্রজনন তন্ত্রের এই পার্টটা ইম্পর্টেন্ট। স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে সরাসরি আবার সেই ছকের মধ্যে চলে আসো, স্ত্রী প্রজনন তন্ত্রের প্রধান প্রধান জিনিসগুলো। প্রধান জিনিসগুলোর মধ্যে প্রথমে মুখ্য জননাঙ্গ কোনটা, ডিম্বাশয়। ওইখানে কি ছিল, ওইখানে ছিল শুক্রাশয়। মুখ্য জননাঙ্গের কাজ কি হবে, অবশ্যই তাহলে ডিম্বাণু তৈরি করা, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, এগুলো তৈরি করো। গৌণ জননাঙ্গ গুলো পরে আসতেছে, আগে বহি জননাঙ্গ, বহি জননাঙ্গ গুলো তোমার এখানে লাগবে না, লাগবে হইতেছে গৌণ জননাঙ্গ, এগুলা পার্ট গুলো। গৌণ জননাঙ্গের মধ্যে তোমাকে না পরীক্ষায় বলে যে জরায়ু এটা কি মুখ্য জননাঙ্গ নাকি গৌণ জননাঙ্গ, এটাই তুমি ভুল করে আসবা। জরায়ু যে গৌণ জননাঙ্গ, এটা ভুল করে আসবা, যার কারণে এটার জন্য মাথায় থাকে। আর মুখ্য জননাঙ্গ কোনটা, ডিম্বাশয়। জরায়ুর কাজ কি, জরায়ুর কাজ হচ্ছে ভ্রূণের রোপণ করা, বিকাশ করা এবং রক্ষণাবেক্ষণ করা। ডিম্ব নালী নামে একটা টার্ম আছে, ডিম্ব নালীর কাজ হবে নিষেক করা, শুধুমাত্র এই ওয়ার্ডটুকু ঢাকায় রাখবো। আর নিষেকের পরে জরায়ুতে পৌঁছে নেওয়া দেওয়া। এবং জরায়ুতে আবার কি হয়, ইমপ্লান্টেশন। আর ডিম্ব নালীতে কি হয়, নিষেক। এই দুইটা কথা যেন আমরা মাথায় রাখি, ফেলোপিয়ান নালী এবং জরায়ু বা তারপরে যোনি, বার্থোলিন গ্রন্থি, এই দুইটা পার্ট যে আমাদের গৌণ জননাঙ্গের পার্টে আসে, এটা যেন আমরা মাথায় রাখি। অনেক সময় আমরা ভুলে যাই যে বার্থোলিন গ্রন্থি এটা কোথায় থাকে, মানে কোথায় না কাদের থাকে, মেয়েদের না ছেলেদের। বার্থোলিন গ্রন্থি থাকবে হচ্ছে মেয়েদের। কিভাবে মনে রাখবো, কারণ মেয়েরা বার্থ দেয়, বার্থ মানে সন্তান জন্ম দেওয়া, বার্থ থেকে আসবে বার্থোলিন, ওই বার্থ দেওয়া, তাহলে আসবে কে দেয়, মেয়েরা দেয় বার্থ। তাহলে বার্থোলিন গ্রন্থি কাদের থাকে, মেয়েদের থাকে বা
মহিলাদের থাকে। এটা যেন আমরা পারি। স্ত্রী প্রজননতন্ত্রে বিভিন্ন হরমোনের ক্রিয়ার মধ্যে এগুলো আমরা আজমল স্যারের বইতে বিস্তারিত পড়ছি, এগুলো কিছু লাগবে না। মেন পড়ায় আসো, স্ত্রী প্রজননতন্ত্রের বেধি, এটা শুধুমাত্র আমাদের মাজাদা ম্যাডামের বইতে আছে, তার জন্য বলতেছি এত কথা। এই বেধিগুলো আবার খুব ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই। ছেলেদের গুলো যদি তুমি নাও পড়ো নো প্রবলেম, বাট মেয়েদের গুলো আবার ভালো মতো পড়তে হবে, কারণ এগুলো পড়লে তুমি ওগুলা বাকিগুলো ইলিমিনেট করে অ্যান্সার করতে পারবা। তাহলে প্রথমে আসো মেনস্ট্রুয়াল সমস্যা। মেনস্ট্রুয়াল সমস্যার মধ্যে প্রথমে যে অ্যামেনুরিয়া। অ্যামেনুরিয়া দেখো, অ্যামেনুরিয়া মানে হইতেছে ঋতুস্রাব না হওয়া। এ দিয়ে বোঝাচ্ছে কোনো কিছু না, এ মানে না, অ্যাসিলোমেট সিলোম নেই, এরকম অ্যামেনুরিয়া। মেনোরিয়া মানে হইতেছে ঋতুস্রাব, অ্যামেনুরিয়া মানে ঋতুস্রাব না হওয়া। মেনোরেজিয়া, মেনোরেজিয়া মানে বোঝায় যে অতিরিক্ত ঋতুস্রাব হওয়া। ডিসমেনোরিয়া, ডিস মানে হইতেছে একটা ঝামেলাপূর্ণ কিছু একটা, তো যন্ত্রণাদায়ক ঋতুস্রাবকে বলা হয় ডিসমেনোরিয়া। ওকে, এটা আশা করি পারবা। এই তিনটা টপিক যেন আমরা ভালো মতো পারি। আবারও বলি, অ্যামেনোরিয়া মানে ঋতুস্রাব না হওয়া। মেনোরেজিয়া, মেনোরেজিয়া বলতে বোঝায় অতিরিক্ত ঋতুস্রাব হওয়া, রেজিয়া মানে অতিরিক্ত। আর ডিসমেনোরিয়া, ডিস মানে হইতেছে ডিসফাংশন কিছু একটা, তার মানে ডিসফাংশন যদি হয় তাহলে আমাদের যন্ত্রণাদায়ক ঋতুস্রাব এরকম। তাহলে এই তিনটা টপিক যেন পারা যায়। ব্রেস্ট ক্যান্সার আছে, ব্রেস্ট থাকে কাদের? মেয়েদের থাকে, ব্রেস্ট ক্যান্সার মেয়েদের হবে, কমন সেন্স। তারপর সার্ভাইকাল ক্যান্সার, আচ্ছা সার্ভিক্স একটা জরায়ুর একটা পার্ট, জরায়ুর তিনটা অংশ আছে, ফান্ডাস, বডি এবং সার্ভিক্স। তো সার্ভিক্স যেহেতু থাকে জরায়ুতে, জরায়ু থাকে যেহেতু মেয়েদের, তাহলে সার্ভিক্সের ক্যান্সার কাদের হবে? মেয়েদের হবে। তারপরে প্রোস্টেট ক্যান্সার কাদের হবে? ছেলেদের হবে প্রোস্টেট ক্যান্সার। তাহলে এই কয়েকটা টপিক যেন আমরা মতো পারি। জরায়ুর সার্ভিক্সের ক্যান্সার যেটা, এটা সার্ভাইকাল ক্যান্সার। ওভারিয়ান সিস্ট, আচ্ছা ওভারি থাকে কাদের? মেয়েদের থাকে, ওভারিয়ান সিস্ট হবে মেয়েদের, পারা যাবে। তারপরে এখানে একটা ওয়ার্ড আছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা কাদের হয়? মেয়েদের। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সংক্ষেপ ফরম্যাটটা বলা হয় পিসিওএস। পিসিওএস এটার জন্য পারি আমরা। ওকে, তারপর একটোপিক প্রেগন্যান্সি, আচ্ছা প্রেগন্যান্সি ওয়ার্ডটা কার সাথে যাবে? ছেলেদের সাথে যাবে না মেয়েদের সাথে যাবে? মেয়েদের সাথে যাবে। তাহলে একটোপিক প্রেগন্যান্সি মেয়েদের সাথে যাবে। আর একটোপিক মানে বোঝায় যে জায়গায় হওয়া কথা ওই জায়গায় হবে না। তোমার ডিম্বাণুটা ইমপ্লান্ট হওয়ার কথা যেখানে, ওইখানে যদি ইমপ্লান্ট না হয়, মুদ্রা কথা জরায়ু ছাড়া অন্য কোনো স্থানে যদি ভ্রূণের রোপণ হয় ডিম্বনালীতে, সেটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। হয় কোথায়? ডিম্বাণু রোপণ, জরায়ুতে হয় ডিম্বাণু রোপণ। তাহলে ডিম্বাণু রোপণ যদি ওইখানে না হয়ে অন্য কোথাও হয়, সেটাই হবে একটোপিক প্রেগন্যান্সি। তারপরে দেখো এখানে আরো একটা ওয়ার্ড আছে, একটোপিক ডিম্বাশয়। তার মানে একটোপিক মানে যে জায়গায় হওয়ার কথা সে জায়গায় হবে না। ডিম্বাশয় মানে তো ডিম্বাশয়, ডিম্বাশয় যখন তার নির্দিষ্ট স্থানে না থেকে ইনগুইনাল হার্নিয়াতে থাকে, তার মানে ডিম্বাশয়ও সেই নির্দিষ্ট জায়গায় নাই, অন্য জায়গায় আছে, সেটা হইতেছে আমাদের ইনগুইনাল ক্যানেল। ক্যানেলে যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা একটোপিক ওভারি। তারপর ওফোরাইটিস, ওফোরাইটিস তুমি মনে করবে যে ওভারিরই কিছু একটা সমস্যা, ডিম্বাশয়ের প্রদাহকে বলা ওফোরাইটিস। তারপর এন্ডোমেট্রিয়াসিস, এটা ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রিয়াসিস হচ্ছে জরায়ুর তিনটা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম একটা ভিতরের লেয়ার। সো ইউটেরাসের অন্তঃগাত্র যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা থাকে, ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে ভর্তি যদি কোনো একটা সমস্যা হয় বা কোনো একটা ইউটেরাসের বাইরে বৃদ্ধি পায়, সেটাকে বলে এন্ডোমেট্রিয়াসিস। দেখো এন্ডোমেট্রিয়াম যেহেতু জরায়ুর অংশ, তাহলে এন্ডোমেট্রিয়াসিস হবে মেয়েদের। এই প্রত্যেকটা টপিক কিন্তু বললাম, এবং প্রত্যেকটা টপিকের মেইন কথা হচ্ছে যন্ত্রণাদায়ক ঋতুস্রাব মানে ডিসম্যানোরিয়া হবে। এখানে দেখো এটা লেখা আছে, সাধারণত এরকম অবস্থায় ঋতুস্রাবের আগে প্রচন্ড যন্ত্রণা দেখা যায়। মূল কথা হচ্ছে আমরা মেয়েদের রোগগুলো ভালো মতো পড়বো, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা লাইনই পড়াই দিলাম, তুমি প্রত্যেকটা লাইন পড়বা। সাথে সাথে ছেলেদের যে অংশ মানে কিছু রোগ আছে, ছেলেদের রোগগুলো কয়েকটা দেখে রাখবা, তাহলেই হবে। তারপর তারপর পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিকগুলা আজমল স্যারের বইতে মোটামুটি আছে। ডিম্বাণুর প্রকারভেদ, এখানে দেখো এগুলো কিন্তু মনে আছে তোমাদের না? ফলিকুলার দশা, লুটিয়াল দশা, এখানে ডিম্বপাত হয় 14তম দিনে। এই এটা একটু খেয়াল করো। তারপর আমি বলে দিয়েছি দেখো, এখানে দুইটা চক্র হয়, একটা হচ্ছে জরায়ু চক্র এবং আরেকটা হচ্ছে ওভারিয়ান চক্র। জরায়ু চক্রের মধ্যে, জরায়ু চক্রের মধ্যে প্রথম যে 1 থেকে 5 দিন, ওই 1 থেকে 5 দিন হচ্ছে রজস্রাবীয় চক্র বা তারপরে রজস্রাবীয় চক্র যখন হয়ে যায় বা রজস্রাব এখান থেকে শুরু হয় এই পর্যন্ত এসে শেষ হয়, যেটা আজমল স্যারের বইতেও আছে, আমি জাস্ট একটু ডেমনস্ট্রেট করে দিই তোমাকে। ফলিকুলার দশাটা হয় এই যে এই পজিশন থেকে যখন ফলিকল গঠন হওয়ার আগ পর্যন্ত, ফলিকল বলতে ওভারিয়ান চক্রতে একই সাথে মানে সেম টাইম লাইনে ওভারিটা আস্তে আস্তে পরিণত হতে থাকে, মানে ফলিকলটা আস্তে আস্তে বর্ধন হতে থাকে, মানে ফলিকলটা আস্তে আস্তে
ম্যাচিউর হতে থাকে। এই ম্যাচিউর ফলিকলকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। সো ভাই গ্রাফিয়ান ফলিকলটা তারপরে 14তম দিনে ফেটে যায়, ফেটে যায় এখানে ডিম্বপাত হয়। ডিম্বপাত যখন হয় তখন টাইমটাই শেষ হয়ে যায় ফলিকুলার দশার। ফলিকুলার দশা টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে বাকি যে টাইম লাইনটুকু থাকে ওইটা হচ্ছে লুটিয়াল দশা। কেন লুটিয়াল দশা বলা হয়? কারণ ওইখানে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি হতে থাকে, মানে কর্পাস লুটিয়াম আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে। কর্পাস লুটিয়ামটা ফর্ম হয়, দেখো লুটিয়াল মানে হইতেছে হলুদ, সো কর্পাস লুটিয়াম মানে হইতেছে হলুদ কালারের একটা জিনিস। এই কর্পাস লুটিয়ামটা লুটিয়াল পর্যায়ে তৈরি হয়, যেটা হইতেছে লুটিয়াল ভাঙন যে পর্যায়ে, এই ভাঙন পর্যায়ে আসে, তারপর আস্তে আস্তে লুটিয়াল চক্রটা ভেঙে যায়। তারপরে ডিম্বাণুটা যে বের হয়ে গেল, এই ডিম্বাণু যদি নিষেক হয়, নিষেক হলে মানে 14তম দিন থেকে প্রায় একদিন অথবা 1.5 দিনের মাথায় যদি নিষেক হয় তাহলে তো তার নিষেক হবে। নিষেক হবে কোথায়? ফেলোপিয়ান নালীতে। এবং নিষেক হওয়ার পরে পরবর্তীতে দেখো কয়েকটা সিরিজ আমি বলে দিচ্ছি এখানে, সিরিজের মধ্যে জাস্ট মাথায় রাখবা এরকম করে, যে প্রথমে ডিম্বপাত হলো, ডিম্বপাত হলো কততম দিনে? 14তম দিনে। ডিম্বপাত হওয়ার পরে পরবর্তী স্টেজে যে এখানে যদি শুক্রাণু এসে প্লাস ডিম্বাণু মিলে হবে নিষেক। এবং এই নিষেক হওয়ার পরবর্তীতে নিষেক যে হলো, নিষেক হলো কোথায়? হলো হচ্ছে ফেলোপিয়ান নালীতে। ফেলোপিয়ান নালীতে নিষেক হয়ে যাওয়ার পরে পরবর্তীতে রোপণ হতে হবে। এখানে হয় রোপণ। কোথায় রোপণ হবে? মানে ইমপ্লান্ট হবে, ইমপ্লান্টেশন বলা হয় ইংলিশে। ইমপ্লান্ট, ইমপ্লান্ট হবে কোথায়? জরায়ুতে। জরায়ুর আরেকটা ফাংশন কি? এই যে রোপণ হওয়া নিষেককৃত যে জাইগোটটা, বা হ্যাঁ এখানে জাইগোটে লিখে দিই, জাইগোট, জাইগোটের পরিস্ফুটন এবং বৃদ্ধি হবে জরায়ুর মধ্যে। এই পরিস্ফুটন ধাপের মধ্যে অনেকগুলো স্টেজ আছে। যেমন জাইগোটে প্রথমে একটা ক্লিভেজ হয়, ক্লিভেজ মানে কোষ বিভাজন হয়। তাহলে প্রথম জাইগোট থেকে 2টা জাইগোট তৈরি হবে, 2টা জায়গা থেকে অনেকগুলো জাইগোটের মিলে একটা বস্তু তৈরি হবে, যেটাকে বলবো আমরা মা। তারপরে আরো কোষ বিভাজন হইতে হইতে হবে বাবা। তারপরে আরো কোষ বিভাজন হইতে হইতে হবে হইতেছে গুরুজন। তাহলে 3টা টপিক আছে এখানে। মা, মাতে হইতেছে মরুলা, তারপরে বাবাতে হইতেছে ব্লাস্টুলা, গুরুতে হইতেছে গ্যাস্ট্রুলা। 3টা জিনিস একবারে সামনাসামনি যাবে। তাহলে আবারও বলি, প্রথমে ছিল জাইগোট, জাইগোট রোপণ হলো, জাইগোট মরুলা ফর্ম করলো, মরুলা ফর্ম করার পরে ব্লাস্টুলা ফর্ম করলো, ব্লাস্টুলা ফর্ম করার পরে গ্যাস্ট্রুলা ফর্ম করলো, গ্যাস্ট্রুলা ফর্ম করার পরে গ্যাস্ট্রুলাতে 3টা লেয়ার তৈরি হবে, 3 লেয়ার্স। এই 3 লেয়ার্স দিয়ে আমরা বিস্তারিত যায় পড়বো। এই 3 লেয়ার্স যখন বিভাজিত হবে, বিভাজিত হয়ে তার নাক, কান, গলা, চোখ, মুখ সবকিছু তৈরি করবে। এই সবকিছু তৈরি করার পরে পরবর্তীতে ভাইয়া বিভাজিত যখন হইতে থাকবে এবং সবকিছু যখন তৈরি হবে, তৈরি হওয়ার পরে সে একটা ফিটাস গঠন করবে। একটু পরে আমরা দেখবো এটা ফিটাস। ফিটাস গঠন হওয়ার পরে সে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ বাচ্চাতে পরিণত হবে। তাহলে আমরা ছিলাম, দেখছো ছিলাম কোথায়? ছিলাম রজচক্রে। রজচক্রের 14তম দিন থেকে কি ইম্পর্টেন্স দেখছো? আশা করি বুঝতে পারছো। রজচক্রের 14তম দিন থেকে এগুলা কাহিনী হইতে 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 একটা বাচ্চা হয়ে যাবে। তারপরে বাচ্চাটা আস্তে আস্তে যাবে বয়সন্ধিকালে। বয়সন্ধিকালের বিভিন্ন টপিক আছে, আজমল স্যারের বইতে আমরা পড়াইছি অলরেডি, আবার দেখাবো নি। বয়সন্ধিকালে, বয়সন্ধিকালে যাওয়ার পরবর্তীতে সে বয়সন্ধিকালে ছেলেদের কিছু ফিচার দেখা যায়, মেয়েদের কিছু ফিচার দেখা যায়। এই বয়সন্ধিকালটা আমি আবার এই পাশে দিলাম। আবার বয়সন্ধিকালে মেয়েদের আবার শুরু হয় রজচক্র। রজচক্র শুরু হয়ে আবার 14তম দিন আসে, 14তম দিন এসে আবার নিষেক হয়। মানে যদি শুক্রাণু আসে তখন নিষেক হয়, যদি শুক্রাণু না আসে তখন তার নিষেক হইতে পারবে না। তখন নিষেক যদি না হয় তখন শুক্রাণুটা নিঃশেষ হয়ে যায়। 14তম দিনে নিষেক হয়। নিষেক হওয়ার পরবর্তীতে আবার আবার দেখো এগুলা কাহিনী শুরু হয়, জাইগোট হবে, মরুলা, ব্লাস্টুলা। তাহলে দেখছো একটা বাচ্চা হইলো, হয়ে বড় হইলো, বড় হওয়ার পরে আবার তার রজচক্র হইলো, বা তার আবার শুক্রাণু তৈরি হলো, শুক্রাণু তৈরি হলে আবার তার জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, আবার তার বাচ্চা হইলো। এভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে।
আর এখানে মিউসিস কোষ বিভাজনের একটা পর্যায়ে প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট তৈরি হওয়ার সময় এবং প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হওয়ার সময়, ওইটা আমরা বিস্তারিত পড়বই, বিস্তারিত বলতে আজমোসের বইতে পড়বই। বাট এখন যেহেতু জাস্ট এমনি কনসেপ্টের কথা বলতেছি, যেহেতু মাজাদাবা নামের বই পড়তেছি, আমরা তো কনসেপচুয়াল কিছু কথা বলতেছি না, জাস্ট টপিক ধরে ধরে পড়তেছি। সো টপিক ধরে ধরে যেহেতু করতেছি, যার কারণে এই টপিকটুকু বললাম আর কি। খুশবু বলছো ভাইয়া আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো কি ফেসবুকে প্রাইভেট গ্রুপ থেকে নেওয়া যাবে? এইভাবে বেশি ক্লিয়ার দেখা যায়, জুমে নেট প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে চিন্তা করবো, ফেসবুকে কোনো প্রাইভেট গ্রুপে নেওয়া যায় কিনা। তারপরে প্রাক রজচক্রীয় পর্ব, প্রি মেনস্ট্রুয়াল ফেজ, এগুলো আমাদের সবই আজমসের বইতে মোটামুটি আছে। এই যে যেটা কথা বলতেছিলাম, এখানে একটা জায়গায় শুধুমাত্র মিউসিস হয়, এটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যদি তুমি সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করো, তখনই তোমার মিউসিস এক হবে। এই পয়েন্টটুকু যেন আমরা মাথায় থাকে। ওকে, তারপর আলটিমেটলি তৈরি হয় শুক্রাণু বা স্পার্ম, যেটা এন সংখ্যক। ওকে, তারপর আর কি কি আছে দেখি। তাহলে আমরা গ্যাস্ট্রুলা যে ধাপটা বললাম, গ্যাস্ট্রুলা ধাপের মধ্যে কিন্তু যে ট্রাইল্যামিনার জাম লেয়ার তৈরি হয় বা তিনটা ভ্রূণীয় স্তর তৈরি হয়। তিনটা ভ্রূণীয় স্তরই হচ্ছে মেইন পরীক্ষায় আসার মতো টপিক। সো তিনটা ভ্রূণীয় স্তরের পার্টের মধ্যে চলে আসবা, মানে এই বইতে আসবে আর কি। তারপরে ভিতরে যতগুলো ছক আছে ওগুলো একটু দেখে রাখবা। স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস ছক, এটা আজমসের বইতে আছে। দেখো আজমসের বইতে যেগুলো আছে ওগুলো আবার মাঝে মানে বই থেকে পড়ার দরকার নেই, কারণ একই জিনিস তুমি দুইবার তিনবার কেন পড়বা। আচ্ছা, ডিম্বাণুর গঠনের মধ্যে এটা আজমসের বইতে আছে। এখানে একটা ওয়ার্ড আছে যে কর্টিক্যাল দানা, এই ওয়ার্ডটা আজমসের বইতে নাই, এখানেই আছে শুধুমাত্র। তারপর এখানে দেখো জোনা পেলুসিটা, ভাইটালিয়ান জোনা পেলুসিটা, তারপর করোনা রেডিয়াটা, এগুলো আজমসের বইতে আছে। ভাইটালাইন ঝিল্লি, এটা আজমসের বইতে আছে। এগুলা কিন্তু একটা ডিম্বাণুর আকার আর কি, ডিম্বাণুর আবরণ গুলো। তারপর ভাইয়া এখানে আর কিছু নাই, এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট না। শুক্রাণু ডিম্বাণুদের পার্থক্য তোমরা একটু দেখে নিও, খুব একটা আমারই কিছু ইম্পর্টেন্ট না। মেন পরে চলে আসো। মেন পরে হচ্ছে এখানে দেখো, এই ছবিটা থেকে খেয়াল করে এতক্ষণ ধরে যা যা বললাম, তাহলে একটা ডিম্বাশয়ের মধ্যে এই যে এটা হচ্ছে ফেলোপিয়ান নালী, ফেলোপিয়ান নালীর মধ্যে এই যে নিষেক হয়ে যাওয়ার পরে জাইগোট হয়, জাইগোট হয়ে যাওয়ার পরে মরুলা, তারপরে দেখো ব্লাস্টুলা, তারপরে গ্যাস্ট্রুলা তৈরি হয়। এই গ্যাস্ট্রুলা ধাপের মানে জরায়ুর গাত্রে রোপণ হচ্ছে। তারপর এখানে আরো অনেক টপিক আছে, অনেক টপিক বলার অনেক কিছু আছে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। জাইগোট প্রথম ক্লিভেজ হয়, দ্বিতীয় ক্লিভেজ হয়, তারপর আস্তে আস্তে দেখো এখানে ট্রাইলেমিনার জাম লেয়ার তৈরি হবে, তারপরে মরুলা তৈরি হলো, তারপরে গ্যাস্ট্রুলা তৈরি হলো। এই যে এখানে তিনটা লেয়ার তৈরি হয়, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, আর একটা হচ্ছে মেজোডার্ম। এখানে একটা তৈরি হয় আর্কেন্টেরন, একটা টার্ম আছে। আর্কেন্টেরন হচ্ছে এটা খাদ্য গহ্বর। আর্কেন্টেরনের মধ্যেই এই যে গ্যাস্ট্রুলা ধাপে যে বাচ্চারা থাকে, ওই গ্যাস্ট্রুলা ধাপের খাদ্যটা মোটামুটি ভাবে পরিশোষণ হয় বা কিছু একটা হয়, এটা আমরা বিস্তারিত জানি না। আর্কেন্টেরন থাকে কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। থাকে গ্যাস্ট্রুলা ধাপে থাকে, এটা যেন আমরা পারি। আর্কেন্টেরন গ্যাস্ট্রুলা ধাপে থাকে। তারপর ভাইয়া এইখান থেকে গ্যাস্ট্রুলেশন ধাপের মধ্যে আর কিছু নাই। ভ্রূণীয় স্তর বা জার্ম লেয়ার তৈরি হয়, এখান থেকে আর বিস্তারিত কিছু নাই। অর্গানোজেনেসিস, আচ্ছা অর্গানোজেনেসিস মানে হচ্ছে অর্গানগুলো তৈরি হওয়া, কেবল অর্গানোজেনেসিস। মরুলা ব্লাস্টের মধ্যে পার্থক্য কিছু লাগবে না, মেইন পরে চলে আসি। আচ্ছা, মেইন পড়া হচ্ছে, দেখো এখানে একটা সিরিজ দেওয়া আছে যে কোথায় কোন কততম সপ্তাহে কি কি ঘটিত হইতে থাকে। চতুর্থ সপ্তাহটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চতুর্থ সপ্তাহ হতে পৌষ্টিক নালী, হৃৎপিণ্ড, রক্তবাহক এগুলা তৈরি হইতে থাকে। আবার এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেখানে এই যে এইটা 24 সপ্তাহ হতে গর্ভপাতের ক্ষেত্রে আইনগত শেষ সীমা নির্দেশিত হয়েছে, যেটা আমাদের চ্যাপ্টার 5-এও আছে। গর্ভপাতের যেহেতু সারফেক্টেন্ট ঘটিত হয় 23তম সপ্তাহ পর্যন্ত, 24 সপ্তাহের পর থেকে গর্ভপাত আর করা যায় না। তারপর এখানে 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 আরো একটা কথা ছিল, কোথায় যেন এই যে এটা 5ম সপ্তাহে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ভ্রূণের হৃদ ধ্বনি শোনা যায়। এই পয়েন্টটা যেন আমরা ভালো মতো পারি। তারপর ভাইয়া এই যে এই ছবিটা থেকে খেয়াল করো, এই ছবিটা 6তম সপ্তাহে রেটিনা গঠন, লেজ গঠন, এগুলা অনেক কিছু হয়। তারপর চতুর্থ সপ্তাহে হৃদস্পন্দন সূচনা হতে থাকে। তারপরে এখানে একটা ওয়ার্ড আছে 7ম সপ্তাহ, 8ম সপ্তাহ হতে এখানে ফিটাস গঠিত হয়। 8ম সপ্তাহে ফিটাস থেকে 9ম সপ্তাহে মস্তিষ্ক গঠিত হয়। তারপর আস্তে আস্তে একটা বড় বাচ্চা হয়ে যায়। বড় বাচ্চা হইলেও আমাদের এগুলা কিছু লাগবে না, লাগবে হচ্ছে এই ছকটা হইতেছে মেইন ইম্পর্টেন্ট ছক আমাদের, যেটা আজমল স্যারের বইতে আসছে। তুমি একটু কষ্ট করে আজমল স্যারের বইটা বের করো, বইটা বের করে তুমি যে টপিক গুলা তোমার কাছে এক্সট্রা লাগে ওগুলো তুমি একটু দাগায় ফেলো। দেখো আজমল স্যারের বইটা কিভাবে পড়াইছিলাম যে এইভাবে, যে
যখন গ্যাস্ট্রুলেশন ধাপটা হয়, এই গ্যাস্ট্রুলেশন ধাপে 3টা জার্ম লেয়ার তৈরি হয়। ওই 3টা জার্ম লেয়ারকে বলা হয় ট্রাইল্যামিনার জার্ম লেয়ার। ট্রাইল্যামিনার, যেটা বাংলায় হইতেছে ত্রিভ্রূণীয় স্তর। ত্রিভ্রূণীয় স্তরের মধ্যে 3টা স্তর আসবে। একটা স্তরকে বলা হইতেছে একটোডার্ম, আরেকটা স্তর হচ্ছে মেজোডার্ম, এবং আরেকটা স্তরকে বলা হয় এন্ডোডার্ম। কথা শুনে বুঝতে পারতেছো, একটোডার্ম থেকে বাইরে, মেজোডার্ম থেকে ভিতরে, এবং এন্ডোডার্ম থেকে হইতেছে সবার ভিতরে, মানে মাঝে থাকে মেজোডার্ম, আর এন্ডোডার্ম থেকে সবার ভিতরে। এখন কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে একটোডার্ম থেকে কি কি তৈরি হয়, মেজোডার্ম থেকে শরীরের কি কি তৈরি হয়। যেহেতু আমরা বলছিলাম যে আস্তে আস্তে পূর্ণাঙ্গ বাচ্চাতে পরিণত হয় কিভাবে, গ্যাস্ট্রুলা ধাপের মধ্যে যে 3টা লেয়ার তৈরি হয়, লেয়ার থেকে আমার পুরো শরীরটা তৈরি হয়ে যাবে। পুরো শরীর থেকে প্রত্যেকটা ধাপের মধ্যে কি কি তৈরি হয়, ওইটাই হচ্ছে মেইন কথা এখানে। তো ওই কথাগুলো মনে রাখবো কিভাবে, ওইটা হচ্ছে প্রথম প্রশ্ন। মনে রাখার একটা টেকনিক হচ্ছে, একটোডার্ম থেকে শরীরের যত বাইরের যা যা আছে, শরীরের বাইরে কি কি থাকতে পারে, দেখো লোম থাকে, নখ থাকে, মুখ গহ্বরের আবরক, চোখের লেন্স, অন্তঃকর্ণ, নাসা ঝিল্লি, শরীরের যত বাইরের অংশ, প্লাস আমাদের চ্যাপ্টার 8-এ যা যা আছে। চ্যাপ্টার 8-এ আছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম দেখো সবকিছুই চ্যাপ্টার 8-এর আন্ডারে পড়ে যাবে এখানে। প্রথমে নিউরাল টিউব, মস্তিষ্ক, সুষমাকাণ্ড, চেষ্টীয় স্নায়ু, নিউরাল ক্রেস্ট, সংবেদী গ্রন্থি, স্নায়ু, ঠায়ু, দেখো এগুলো সবই চ্যাপ্টার 8-এর আন্ডারে, কোরুটি টোরিটি হ্যান ত্যান। তো চ্যাপ্টার 8-এর মধ্যে যে স্নায়ুতন্ত্র আছে, এবং স্নায়ুতন্ত্র বলতে মস্তিষ্ক। সো মস্তিষ্ক, কোশ্চেনটা হচ্ছে এরকম যে মস্তিষ্ক কোথায় আছে, চ্যাপ্টার 8-এ আছে, এবং চ্যাপ্টার 8-এর আন্ডারে পড়বে, এবং শরীরের বাইরের অংশ এবং চ্যাপ্টার 8-এ যা আছে সবই পড়বে একটোডার্মে। সো একটোডার্ম থেকে এই প্রশ্নটা আসে। সাথে আসে দাঁতের এনামেল। সো ভাইয়া, দাঁতের এনামেল আসে একটোডার্ম থেকে, দাঁতের ডেন্টিন আসে মেজোডার্ম থেকে। কিভাবে মনে রাখবো? দাঁতের 2টা লেয়ার থাকে। প্রথম যে লেয়ার ওইটাকে বলা হয় এনামেল লেয়ার, এবং 2 নম্বর লেয়ারটাকে বলা হয় ডেন্টিন লেয়ার। কিভাবে মনে রাখবো? মনে রাখার টেকনিক হচ্ছে, এনামেল লেয়ার যে হয়, দেখো এ সবার প্রথমে আসে, এ, তারপরে আসে ডি, অ্যালফাবেট অনুসারে। এ যেহেতু আগে আসে, সো এ আসবে প্রথমে। প্রথমে আসে যেহেতু, সো তুমি এভাবে মনে রাখবো, প্রথমে এ আসছে অ্যালফাবেটে, তাহলে আমাদের একটোডার্ম থেকে আসবে এনামেল। তার পরবর্তীতে ডি আসে পরে, তাহলে ডি আসবে মেজোডার্ম থেকে। একদম সিম্পল। তাহলে দাঁতের এনামেল এটার জন্য পারি। তারপর নিউরাল টিউব, এটা যেন পারি। নিউরাল টিউব থেকে আবার তৈরি হয় মস্তিষ্ক, সুষমাকাণ্ড, চেষ্টীয় স্নায়ু, এগুলো যেন পারি। নিউরাল ক্রেস্ট থেকে অনেক কিছু তৈরি হয়, এগুলো তোমার এত বিস্তারিত লাগবে না, তুমি শুধুমাত্র নিউরাল অংশটা, এটা তো চ্যাপ্টার 8-এর মতো, তো নিউরাল অংশটা যে চ্যাপ্টার 8-এর আন্ডারে আছে, এটা যেন আমাদের খেয়াল থাকে। মেজোরাম থেকে কি কি আসে? মেজোরাম থেকে কি কি আসে ওটা পরে আসতেছে, আমি আগে বলি যে চ্যাপ্টার, আমাদের যে চ্যাপ্টার 4 আছে রক্ত সংবহনতন্ত্র, চ্যাপ্টার 6 আছে রেচনতন্ত্র, চ্যাপ্টার 9 আছে জননতন্ত্র, এটা তো জননতন্ত্র চ্যাপ্টার। তারপর চ্যাপ্টার 7 আছে। চ্যাপ্টার 7-এর মধ্যে কি কি আছে? চ্যাপ্টার 7-এর মধ্যে আমাদের কঙ্কালতন্ত্র আছে, পেশিতন্ত্র আছে, কঙ্কাল, পেশি, রক্ত, লসিকা। তারপরে চ্যাপ্টার 6-এর মধ্যে কি বৃক্ক বা রেচন, জনন। এই যা যা টপিক বললাম, এই সবগুলো টপিক, সাথে দাঁতের ডেন্টিন। তাহলে মেজোরাম পেয়ে গেলাম। দেখো এগুলো মিলি কিনা এখন। এগুলা হাবিজাবি কথাবার্তা লাগবে না। এই যে সংবহনতন্ত্র চ্যাপ্টার 4-এ আসবে, লসিকা তন্ত্র, রক্ত চ্যাপ্টার 4-এ আসবে। তারপরে সোমাইট, এইটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা আমাদের রাজমাসের বইতে নাই, এটা যেন আমরা মাথায় রাখি। সোমাইট থেকে অনেকগুলো জিনিস তৈরি হয়। সোমাইট থেকে যেগুলা যেগুলা তৈরি হয়, ওগুলা সবগুলাই দেখবো চ্যাপ্টার 7-এর অংশ। এবং চ্যাপ্টার 7-এ হাড় আছে যা যা, যেমন দাঁতের ডিটেন একটা একটা হাড়, পেশি। এখানে একটা ওয়ার্ড আছে কোরুটি ব্যতীত। কোরুটি ব্যতীত অন্যান্য যত অস্থি আছে ওগুলো সবই আসবে সোমাইট থেকে। এখন কোরুটি কেন ব্যতীত? কারণ কোরুটি তৈরি হয় একটোডার্ম থেকে। এই যে একটোডার্মের মধ্যে দেখো লেখাই আছে, মুখ গহ্বরের আবরণ, দাঁতের এনামেল, এই যে কোরুটি। কোরুটি তৈরি হয় একটোডার্ম থেকে। তাহলে কোরুটি ব্যতীত এই ওয়ার্ডটুকু তুমি দাগায় রাখবা বা লিখে রাখবা। তরুণ আস্থি চ্যাপ্টার 7-এ আছে, ত্বকের ডার্মিস চ্যাপ্টার 7-এ আছে, যোজক কলা এগুলো চ্যাপ্টার 4-এ আছে। বিস্তারিত আমরা নট নেসেসারি। রেচন জননতন্ত্রের অঙ্গসমূহ, তাহলে তোমাকে যদি বলে যে বৃক্ক কই থেকে তৈরি হয়, বৃক্ক মেজোরাম থেকে তৈরি হয়। তারপরে জননতন্ত্রের মধ্যে যা যা আমরা এই চ্যাপ্টারে যা যা পড়তে যাই, সবই তৈরি হয় মেজোরাম থেকে। তাহলে উপরে দুইটা যদি তুমি পড়ো ভাইয়া, তাহলে কি এগুলা লাগবে? এগুলা বাকি যা যা থাকে ওগুলো সবই একদম ইজি। কিন্তু তারপর একটা কোশ্চেন আছে, প্রিমিটিভ গাট, এইটা কই থেকে তৈরি হয়? এটা যদি দেয়, তুমি আকাশ থেকে বলবো যে প্রিমিটিভ গাট আবার জিনিসটা কি? প্রিমিটিভ গাট হচ্ছে এই যে গলবিল, থাইরয়েড এবং যকৃৎ এবং রেচন জনতন্ত্রের আবরণী কলা, এগুলা সবকিছু মিলে একটা জিনিস, আগে আগে একটা জিনিস থাকতো, মানে একটা প্রিকারসর থাকতো।
মানে আগের ফরম্যাটটা থাকতো। আগের ফরম্যাটটাকে বলে প্রিমিটিভ কার্ড, যেটা তৈরি হয় আবার এন্ডোগ্রাম থেকে। তোমার এটা যদি মাথায় রাখা লাগবে যে প্রিমিটিভ কার্ড কই থেকে তৈরি হয়, এন্ডোগ্রাম থেকে তৈরি হয়। তারপর ভাইয়া মাথায় রাখা লাগবে যে প্রিমিটিভ কার্ডের অংশগুলো কি কি। প্রিমিটিভ কার্ডের অংশ হচ্ছে গলবিল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, যকৃত, অগ্নাশয় এবং রেচন জনতন্ত্রের আবরণী কলা। পারলে ভালো মতো এটা পড়ে ফেলো। আর শ্বসন তন্ত্রের আবরণী কলা, এটা তো আছেই এন্ডোগ্রামে। তাহলে আমরা যেন এই টপিকটুকু পারি যে এন্ডোগ্রাম থেকে কি তৈরি হয়, একটোগ্রাম থেকে, মেসোগ্রাম থেকে কি তৈরি হয়। পারা যাবে তো অবশ্যই। নিচে যদি তুমি যদি মোটামুটি দাগাই ফেলো বইটা, তাহলে নিচে কমেন্টে জানাই ফেলতে পারো যে ভাই বইটা দাগাইছি বা লিখে ফেলছি। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। বা আমি তো মেইনলি বলি, আমাদের তো একটা পার্সোনাল ব্যাচ আছে, পার্সোনাল ব্যাচ মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য। মেডিকেল সেকেন্ড টাইমার আমি মোটামুটি 8 থেকে 10 জন একটা ব্যাচের মধ্যে পড়াই। আর ফার্স্ট টাইমারদের জন্য একটা ব্যাচ আছে। আর মেডিকেল ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য আরেকটা ব্যাচ আছে। সো 3টা ব্যাচ আছে। তুমি যদি ব্যাচে মোটামুটি পড়তে চাও, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই যে স্ক্রিনে যেটা শো করতেছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। তাছাড়া তোমার যদি হোম টিউটর দরকার হয়, তুমি যদি অনলাইনে না পড়তে পারো, তোমার যদি হোম টিউটর দরকার হয়, তাহলে তুমি হোম টিউটরের জন্য নক করতে পারো। আমরা যারা যারা এখানে আছে, আমরা সাহায্য করার চেষ্টা করবো সব সময়। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ। এন্ডোমেট্রিয়াম যেটা জরায়ুর ওষুধ, এন্ডোমেট্রিয়াম হবে মেয়েদের। এই প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা টপিকে মেইন কথা হচ্ছে যন্ত্রণা যে বিরোধ মানে স্মেল বিরোধ। কিছু কনসিস্টেন্ট যদি থাকো, তাহলে তুমি কামব্যাক করতে পারবা এবং তুমি স্টার্ট করতে পারবে। তুমি জীবনে